রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত বেলা 12টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্র বন্দরগুলোকে 4 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে গভীর নিম্নচাপ কেন্দ্রে 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। মাঝারি থেকে ভারী বৃষ্টির এই প্রবণতা আগামী 2 দিন অব্যাহত থাকতে পারে। এমনকি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসেরও আশঙ্কা রয়েছে, যা আঘাত হানতে পারে সুন্দরবন সহ উপকূলীয় এলাকায়। এদিকে বৈরী আবহাওয়ার কারণে ভোর 5টা থেকে বরিশালে অভ্যন্তরীণ নৌ রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে। এই বিষয়ে রাজধানীর মিরপুরের পরিস্থিতি জানাবেন সহকর্মী তালুকদার বিপ্লব, রাজধানীতে নিম্নচাপের প্রভাব কেমন দেখতে পাচ্ছেন? প্রভাবে যেই সারা দেশে বৃষ্টিপাতের কথা বলছিলেন, আসলে এর প্রভাবে রাজধানীর জুড়েই কিন্তু জনজীবনে কিন্তু একটি বেশ ভালোই প্রভাব পড়েছে এবং বিশেষ করে কিন্তু রাজধানীর অনেক জায়গাতেই কিন্তু যে জলাবদ্ধতা তৈরির যেই সৃষ্টির যেই বিষয়টি, সেটি কিন্তু অনেক জায়গায় কিন্তু আমরা সকাল থেকে কিন্তু বিভিন্ন এলাকা ঘুরেছি, বিশেষ করে মিরপুর, ধানমন্ডি, বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। এবং এই যে জায়গাতে দেখছেন মিরপুর 1 নম্বর পাইকপাড়া, ঠিক 1 ঘন্টা আগেও কিন্তু এই পুরো রাস্তাটি কিন্তু পানিতে কিন্তু ভরে গিয়েছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু বৃষ্টির প্রভাব কিছুটা কমে যাওয়ার কারণে আস্তে আস্তে পানি কিন্তু নামতে শুরু করেছে। এর মধ্যে জনজীবনে যেই সবচেয়ে বেশি যেই সমস্যাটি তৈরি হয়েছে অর্থে, আপনি জানেন যে এরই মধ্যে যেই পূজার ছুটি পাশাপাশি শুক্র শনিবার হওয়াতে কিন্তু যারা দক্ষিণাঞ্চলে যারা যাত্রী রয়েছে, আমরা গাবতলী টার্মিনাল দিয়ে যারা তাদের নিজ নিজ এলাকায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এই খারাপ আবহাওয়ার কারণে মাওয়া ফেরিঘাট বন্ধ থাকায় কিন্তু গাবতলীতে কিন্তু বেশ একটি বড় ভিড় তৈরি হয়েছে। এবং আমরা গাবতলীতে গিয়েছিলাম, গাবতলী বাস টার্মিনালে কিন্তু কাউন্টার জুড়ে কিন্তু যাত্রীদের ভিড় দেখছি আমরা। এবং এর ফলে এটি নিয়ে কিন্তু যারা বাস মালিকের যারা কাউন্টার রয়েছে তারা বলছে যে আসলে এই একটি ফেরি বন্ধ থাকার কারণে কিন্তু তাদের যেই যাত্রীদের যেই স্বাভাবিক যেই বাস চলাচলের যেই স্বাভাবিক অবস্থাটি তারা আসলে সেটি তারা তাদের মতো করে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তো সর্বোপরি রাজধানীর যে বিভিন্ন এলাকার জনজীবনে বেশ একটি প্রভাব পড়েছে এই যেই মুষলধারের যেই বৃষ্টি এবং পাশাপাশি যেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে এর ফলে। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ অর্থী। গতকাল থেকে যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে নিম্নচাপের কারণে, সেই কারণে রাজধানী সহ রাজধানীর আশপাশের এলাকাতেও বিভিন্নভাবে এর প্রভাব পড়েছে, দুর্ভোগে পড়েছেন মানুষ। এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় স্পিড বোট ডুবে 5 যাত্রী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় আগুনমুখা নদীতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় 17 জন যাত্রী নিয়ে স্পিড বোটটি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কড়ালিয়া থেকে গলাচিপার পানপট্টি লঞ্চ ঘাটে যাচ্ছিল। প্রচণ্ড ঢেউয়ের মধ্যে পড়ে স্পিড বোটের সামনের অংশের তলা ফেটে চালকসহ যাত্রীদের নিয়ে স্পিড বোটটি ডুবে যায়। চালকসহ 12 যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও 5 জন নিখোঁজ হন। নিখোঁজদের উদ্ধারে সকাল থেকে অভিযান পরিচালনা করার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা শুরু করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এবারে মার্কিন নির্বাচন প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র 12 দিন বাকি। এর আগে আয়োজিত শেষ ডিবেটে করোনা ভাইরাস, পররাষ্ট্রনীতি, জাতীয় নিরাপত্তা, অর্থনীতি এবং মার্কিন বর্ণবাদ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বাকযুদ্ধ আগের চেয়ে অনেক বেশি গঠনমূলক এবং সুশৃঙ্খল হয়েছে বলে মত বিশ্লেষকদের। সিএনএনের জরিপ বলছে এবারের বিতর্কে জিতেছেন বাইডেন। বিস্তারিত নাহিদ সিহানের ডেস্ক রিপোর্টে।
নভেম্বর মার্কিন নির্বাচনের পূর্বে টেনেসির ন্যাশভিল ইউনিভার্সিটিতে আয়োজিত হল ট্রাম্প বাইডেনের চূড়ান্ত বিতর্ক, যার মডারেটর ছিলেন এনবিসি নিউজের ক্রিস্টিন ওয়াকার। প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে বিতর্কের শুরুতেই জানান, এক সপ্তাহের মধ্যেই কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা আসতে যাচ্ছে। কিন্তু বাইডেনের দাবি, ভাইরাস মোকাবেলায় প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো স্পষ্ট পরিকল্পনা নেই। ট্রাম্প শুরু থেকেই দেশের মানুষের কাছে করোনা ভাইরাস নিয়ে ভুল তথ্য দিয়ে যাচ্ছেন। আমাদের করোনা নিয়ে নয়, মৃত্যুকে নিয়ে বেঁচে থাকতে হচ্ছে। আমি বলেছি ভাইরাস চলে যাবে এবং সেটা যাচ্ছে। ডাক্তার অ্যান্থনি ফাউসি আমাকে এক এক সময় এক এক কথা বলেছে, আর আমি সেটাই মেনে চলেছি। বিতর্কে প্রশ্ন ওঠে ট্রাম্পের কর পরিশোধ ও চীনা ব্যাংক অ্যাকাউন্ট থাকা নিয়ে। আর এ আলোচনায় বাইডেনের বিরুদ্ধে রাশিয়ার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগও করেন ট্রাম্প। আমি একজন ব্যবসায়ী, আমার অনেক ব্যাংক অ্যাকাউন্ট। চীনা ওই অ্যাকাউন্ট 2013 সালের। আমি লাখ লাখ ডলার প্রিপেড ট্যাক্স দিয়েছি। আর বাইডেন ও তার ছেলে মিলে রাশিয়ার কাছ থেকে $3.5 মিলিয়ন নিয়েছে। বিশ্বের কোনো দেশ থেকে আমি একটি পয়সাও নিইনি। ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন কোনো অনৈতিক কাজ করিনি। কিন্তু ট্রাম্প 4 বছর ধরে শুধু বলেই যাচ্ছেন, কিন্তু এখনো নিজের ট্যাক্স রিটার্ন দেখালেন না। এছাড়া পররাষ্ট্র নীতির ইস্যুতে প্রেসিডেন্ট নির্বাচিত হলে রাশিয়া, চীন ও ইরান হস্তক্ষেপ করলে মূল্য চোকাতে হবে বলে হুঁশিয়ারি দেন বাইডেন। একই সঙ্গে উত্তর কোরিয়াকে পারমাণবিক বোমা তৈরির ক্ষেত্রে ট্রাম্প অনুমোদন দিয়েছেন বলেও অভিযোগ তোলেন তিনি। কিন্তু ট্রাম্পের দাবি, কিমের সঙ্গে বন্ধুত্ব দুই দেশের বৈরী সম্পর্ককে প্রশমিত করেছে। এছাড়া বিতর্কে উঠে আসা মার্কিন স্বাস্থ্য বীমা, বর্ণবাদ, অভিবাসন ও জলবায়ু ইস্যুতেও একে অপরের প্রতি দোষারোপ অব্যাহত রাখেন ট্রাম্প ও বাইডেন। 1.5 ঘন্টার বিতর্কে ট্রাম্প বাইডেনের চেয়ে কিছু বেশি সময় কথা বললেও সিএনএনের জরিপ জানিয়েছে এবারের বিতর্কে জিতেছেন জো বাইডেন। হইচই এড়াতে প্রথমবারের মতো মিউট রাখা হয় মাইক্রোফোন। যদিও ট্রাম্প ও বাইডেন উভয়ই প্রথম বিতর্কের চেয়ে অনেক বেশি গঠনমূলক ও সুশৃঙ্খলভাবে আলোচনা চালিয়ে গেছেন বলে মত বিশ্লেষকদের। নাহিদ সিহান, নিউজ 24। এবারে দুর্গোৎসবের সংবাদ। শারদীয় দুর্গোৎসবের আজ মহাসপ্তমী। সকাল 8:15টায় নবপত্রিকা প্রবেশ এবং সপ্তমী বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। পূজা শেষে ভক্তরা অঞ্জলি প্রদান করেন। করোনা মহামারীর কারণে সকাল 10:45 বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সরাসরি অঞ্জলি প্রদান সম্প্রচার করা হয় এবং ঢাকেশ্বরী জাতীয় মন্দির নামের ফেসবুক পেজ থেকেও লাইভ করা হয়। এছাড়া আজ দুপুরে করোনা মুক্তি এবং দেশ, জাতি ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হচ্ছে। এবার স্বাস্থ্যবিধি মেনে এবং ধর্মীয় বিধিবিধান বজায় রেখে স্বল্প পরিসরে দুর্গাপূজা হচ্ছে সারা দেশের মণ্ডপে মণ্ডপে। দুর্গাপূজার আরো খবর জানাতে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে আমাদের সঙ্গে সহকর্মী মারুফা রহমান সরাসরি যুক্ত হচ্ছেন। মারুফা, এই মহাসপ্তমীতে হিন্দু ধর্মাবলম্বীরা মায়ের চরণে যে অঞ্জলি প্রদান করেন সেই বিষয়ে আমাদেরকে জানাবেন এবং ভক্ত যারা রয়েছে তাদের ভিড় আজকে কেমন দেখতে পাচ্ছেন? কিন্তু যে বিশেষ প্রার্থনার কথা ছিল করোনা এবং বিশ্ব শান্তির জন্য, করোনা মহামারী থেকে সুরক্ষা পাওয়ার জন্য, সেই মোনাজাতটি কিন্তু সেই প্রার্থনাটি কিন্তু শেষ হলো। ঠিক 12:01 সেই প্রার্থনাটি শুরু হয়েছিল। এখানে অংশ নিয়েছিলেন বিভিন্ন যারা রয়েছে সংশ্লিষ্ট ঢাকেশ্বরী মন্দির সহ পূজা পরিষদ, জাতীয় পূজা কমিটির। এছাড়াও কিন্তু যে সমস্ত আচার এখানে হয়েছে সকালে, সেটি হচ্ছে ষষ্ঠী পরবর্তী যে সপ্তমী বিহিত পূজা, সেই সপ্তমী বিহিত পূজা এখানে অনুষ্ঠিত হয়েছে। তারপরে থেকে পুরো 1 ঘন্টা চলেছে অঞ্জলি দেওয়ার যে রেওয়াজটি, সেই অঞ্জলি দেওয়ার পালা এবং সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে করোনা ভাইরাসের কারণে মন্দিরে না এসে বা মণ্ডপে না এসে বাড়িতে থেকে যেই অঞ্জলি দেওয়ার কথাটি ছিল, সেই যে আচারটি সেটিও কিন্তু সম্পূর্ণ হয়েছে।
সকাল 10:45 এবং তার আগে কিন্তু নবপত্রিকা এবং সেই সাথে সপ্তমী বিহিত পূজা এখানে অনুষ্ঠিত হয়েছে। এখানে কিন্তু তারপরেও যদিও বলা হয়েছে যে সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে এবারে যারা ভক্তরা রয়েছেন তারা মা দুর্গাকে অঞ্জলি দিতে পারবে, তারপরেও কিন্তু এখানে অনেক দর্শনার্থী এবং ভক্তরা উপস্থিত হয়েছেন সশরীরে, যারা সরাসরি দেবী দুর্গাকে অঞ্জলি দিয়েছেন এবং তারা প্রত্যেকেই বলেছেন যে এবছর আসলে করোনা মহামারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই তারা বিশেষ প্রার্থনা করেছেন মায়ের কাছে এবং বিশ্বে যেন শান্তি প্রতিষ্ঠা হয় সেই প্রার্থনা করেছেন। আপনি জানেন যে এবারে দেবী এসেছেন দোলাই চড়ে এবং যাবেন হাতিতে চড়ে, অর্থাৎ মহামারীর। মারুফা, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ঢাকেশ্বরী মন্দির থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মারুফা রহমান। যাচ্ছি অন্য প্রসঙ্গে। সুন্দরী নারীর ছবিতে ফেসবুক আইডি, পরিচয় লন্ডন প্রবাসী, মুঠোফোনে কণ্ঠটাও বেশ মিষ্টি। এই ভেবে প্রেমের ফাঁদে যারা পা দিয়েছেন তাদের সবাইকে হতে হয়েছে প্রতারণার শিকার। সম্প্রতি এমন এক প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। বিশেষজ্ঞরা বলছেন পর্যাপ্ত প্রমাণ বা ডিজিটাল ফুটপ্রিন্ট না থাকায় অপরাধীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। বাকিটা জানাচ্ছেন রিশাদ হাসান। প্রতিদিন কম বেশি এমন সুন্দরী নারীদের আইডি থেকে প্রায় সবার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। অনেকের সাথে বন্ধুত্ব জমে যায়, অনেকের ক্ষেত্রে তা গড়ায় প্রেমের সম্পর্কেও। আগে যে কথা বলতাম চিনতে পারো নাই? আমি কিয়া বলছিলাম, সোনিয়া কিয়া। এভাবেই এক পর্যায়ে নিয়মিত কথাও চলতে থাকে। তবে তার আড়ালে কি আছে তা জানলে হয়তো অনেকেরই চক্ষু চড়ক গাছ। 500 টাকা চাইছিলাম না গতকালকে, 500 টাকা চাইছিলাম, তারপর কি মানে দেখা হবে আজকে। মাসুক মিয়া নামের এই ব্যক্তি সুন্দরী মেয়েদের ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি তৈরি করেন। তা দিয়ে ছেলেদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে প্রেমের ফাঁদে ফেলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। মঙ্গলবার নরসিংদী থেকে তাকে আটক করে র্যাব 4। যদি আপনি 20,000 টাকা পাঠান, আমি তো আসতেছি, এসেই আপনার টাকা পরিশোধ করব। এরপরে আপনার যখনই টাকাটা বিকাশের মাধ্যমে পেয়ে যায়, পাওয়ার সঙ্গে সঙ্গে সে ব্লক করে দেয়। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন প্রযুক্তির অপব্যবহার করে হরহামেশাই এমন ঘটনা ঘটছে আমাদের চারপাশেই। কিন্তু পর্যাপ্ত প্রমাণ বা ডিজিটাল ফুটপ্রিন্ট না থাকার কারণে অপরাধী থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। আমরা এখনো পর্যন্ত যাদেরকে গ্রেফতার করছি, আমাদের উচিত তদন্ত সাপেক্ষে বিজ্ঞ আদালতে তাদের অপরাধকে একটি সুনির্দিষ্ট প্ল্যাটফর্মে প্রমাণ করাটা হচ্ছে এখন চ্যালেঞ্জ। এটি হলে দেখবেন অপরাধ যখন শাস্তি পাবে তখন এটি কমে যাবে বলে আমি মনে করি। তবে ফেসবুকে অপরিচিত কারোর সাথে বন্ধুত্ব, সম্পর্ক বা অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্ক হওয়ার কথা বলছেন র্যাব 4-এর অধিনায়ক। এই ক্ষেত্রে অপরিচিত, যার সঙ্গে চিনা পরিচয় নাই, সে নিশ্চয়ই প্রতারণা আশ্রয় নিতে পারে। এই কথাটি ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত। সচেতন না হলে শুধু প্রতারণা নয়, অপরাধের সঙ্গেও জড়িয়ে পড়ার শঙ্কার কথা বলছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটি বিরতি, ফিরছে আরো খবর নিয়ে সঙ্গে থাকুন। আবার স্বাগত, আপনারা দেখছেন বেলা 12টার সংবাদ। রাজধানীর গাবতলীর দুর্ভোগ কমাতে তুরাগ নদীর ওপর বর্তমান সেতুর পাশে নির্মিত হচ্ছে 8 লেনের নতুন ব্রিজ। প্রকল্প বাস্তবায়িত হলে 12 লেন বিশিষ্ট সেতু দিয়ে যাতায়াত করবে যানবাহন। সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে আসছে ডিসেম্বরে শুরু হবে প্রকল্পের কাজ। সেক্ষেত্রে আগামী বছর অন্য জায়গায় সরতে পারে গাবতলী গরুর হাট। প্লাবন রহমানের রিপোর্ট, ছবি তুলেছে নিশাত সোহেল। রাজধানীর গাবতলী দেশের প্রায় সব জেলা থেকে ঢাকায় যাতায়াতের অন্যতম পথ, কিন্তু দীর্ঘদিন ধরে তুরাগ নদীর উপরের আমিনবাজার সেতু ভোগাচ্ছে দুপাশের যানবাহন যাত্রীদের। 1972 সালে নির্মিত 4 লেনের এই সেতু ঠিক সামাল দিতে পারছে না যানবাহনের চাপ। এখন দিনের বেলা দুর্ভোগ কম হলেও রাতে এই সেতু পার হতে গতি কমে যানবাহনের, বাড়ে বিড়ম্বনা। ব্রিজটার জন্য অসুবিধা হয়, বড় হলে ভালো হতো। এখানে যাইতো জাম লাগে, আইতো জাম লাগে। পণ্যবাহী যে যানবাহনগুলো, এই গাড়িগুলো মূলত রাতে 10টার পরে চলে। আর এই গাড়িগুলো যখন চলে ব্রিজের উপরে এক ধরনের কম্পন সৃষ্টি হয়, না জানি কখন ভেঙে যাবে, এরকম একটা অবস্থা। গাবতলী বাস টার্মিনালের সঙ্গেই গরুর হাট। বিশেষ করে কোরবানি ঈদের যাতায়াতে আরো বেশি ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে দীর্ঘদিন হলেও স্বস্তির পথ খুলছে। 4 লেনের সেতুর পাশে নতুন 8 লেন বিশিষ্ট সেতু নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ। গাবতলীতে হেতুক যানজট তৈরি হয়, সেতুটা ন্যারো এবং 10 লেনের সড়ক হঠাৎ করে গিয়ে 4 লেনের সেতুতে গিয়ে পড়েছে।
এই কারণেই সরকার এই সেতুটি নির্মাণের উদ্যোগ নিয়েছে। আশা করি আমরা ডিসেম্বর থেকেই এই বহুল প্রত্যাশিত গাবতলী আমিনবাজার সেতুর কাজ শুরু করব। গাবতলী আমিনবাজার সেতু তখন হবে 12 লেন বিশিষ্ট, থাকবে পথচারী বান্ধব ফুটপাত, যানবাহন ইউটার্ন নেয়ার ব্যবস্থা। ব্রিজ পার হয়ে আলাদা ওড়াল সড়কে বিভিন্ন জেলা থেকে আসা যানবাহন যাবে সরাসরি গাবতলী বাস টার্মিনালে। আর এই সেতুর কারণে অন্য জায়গায় স্থানান্তরিত হতে পারে বর্তমানের গাবতলী গরুরহাট। সেতু থেকে সরাসরি একদম টার্মিনাল ঢুকবে, তাদের জন্য আলাদা আলাদা লেন এবং এলিভেটেড অংশ। আবার যারা সরাসরি ঢাকা শহরে চলে তাদের জন্য আলাদা লেন। এটা গরুরহাটের দিকে হবে। গরুরহাট আমাদেরকে বিভিন্ন জায়গায় করতে পারি, বাট আমাদের তো সেতু লাগবে। আগামী গরুরহাটও হবে, বাট আরও পরে হয়তো এটা শিফট করার প্রয়োজন হবে। রাজধানীর যানজট কমাতে সদরঘাট, টঙ্গী, গাবতলী, সাভার নিয়ে প্রস্তাবিত ইনার রিং রোডের সঙ্গে যুক্ত থাকবে 12 লেনের নতুন সেতু। এখনো বেশ অপরিকল্পিত অপরিচ্ছন্ন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে রাজধানীতে ঢোকার এই প্রবেশদ্বার। আর তাই এই তুরাগ নদীর উপরে 8 লেনের ব্রিজ হওয়ার পর এই পুরো এলাকায় যানজট দুর্ভোগ কমে স্বস্তি ফিরবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে আরও অন্তত 3 বছর, অর্থাৎ 2022-23 সাল পর্যন্ত। প্লাবন রহমান, নিউজ 24, গাবতলী, ঢাকা। সময় ও ইতিহাস ছুঁয়েছেন কবিতায়, ভিন্ন চিন্তার কবিতায় সমৃদ্ধ করেছেন বাংলা কাব্য। নাগরিক কবি শামসুর রহমানকে ধারণ করলে তাই আলোকিত হয় বর্তমান ও ভবিষ্যৎ। 92তম জন্মদিনে এভাবেই কবিকে মূল্যায়ন করলেন কাছের মানুষেরা। ফাতেমা কাউসার জানাচ্ছেন বিস্তারিত। এইসব লাইন আমার মনে হয় মনের অবচেতন থেকে আসে। তার চেতনায় ছিল বিশুদ্ধ নাগরিক ভাবনা আর হৃদয়ে দেশের প্রতি অফুরন্ত ভালোবাসা। তাই তো উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, স্বৈরাচারী শাসকের অত্যাচারী চিৎকার শুনে এমনই বাক্য ধ্বনিত হয়েছিল তার কণ্ঠে। শামসুর রহমান, আধুনিক এই কবির জন্ম 1927 সালে 23 অক্টোবর ঢাকার মাহুতটুলিতে। বাবা মোখলেসুর রহমান ও মা আমেনা বেগমের 13 সন্তানের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। তার অসাধারণ কাব্যভঙ্গি মুগ্ধ করেছে পাঠকদের। শামসুর রহমানের কবিতার প্রথম দিকে 30-এর দশকের আবহ থাকলেও ক্রমেই তিনি সেই আবহ ছাপিয়ে এই ভূখণ্ডের কবিতার সৃষ্টি করেছেন মৌলিক সুর। তার কবিতা সমাজ ও রাজনীতি নিয়ে হলেও তা কখনো স্লোগান হয়নি। যত প্রতিবাদের জায়গা ছিল সব জায়গায় তার কবিতা আমরা খুঁজে পাই। আমরা মনে করি তিনি আমাদের সামনে একজন অমর কবি, যার কবিতার নিয়ে আমরা আগামী দিনের বাংলাদেশে আমাদের প্রজন্মকে আলোকিত করতে পারবো। মানবতাবাদী এই কবি ধর্মীয় মৌলবাদ এবং ধর্মান্ধতার বিরুদ্ধে সবসময় সোচ্চার থেকে আক্রান্ত হয়েছিলেন। বাংলাদেশের যুদ্ধ চলাকালীন তিনি বাংলাদেশ নামক বন্দী শিবিরে আবদ্ধ থেকে সমস্ত যন্ত্রণা, কষ্ট এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে আনন্দ সবকিছুকে উপভোগ করেছেন। শামসুর রহমান একজন অনন্য এবং একক কাব্যস্রষ্টা। সব মিলিয়ে তার রচনা শতাধিক, পেয়েছেন 21 পদক, স্বাধীনতা পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য সম্মাননা। জন্মদিনে কবির প্রতি শ্রদ্ধা। আমি যাচ্ছি চলে, হয়তো আসবো না, তবে যেটুকু নিয়ে গেল। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। তার প্রতি নিচে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবার স্বাগত। আপনারা দেখছেন বেলা 12টার সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। সরকার আলুর দাম বেঁধে দিলেও চট্টগ্রামে এখনও অস্থির আলুর বাজার। কেউ মানছে না নির্ধারিত দাম। পাইকারি বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 35 থেকে 38 টাকা দরে, আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 42 থেকে 45 টাকায়। অভিযোগ উঠেছে সিন্ডিকেটের কারসাজিতেই আলুর দাম কমছে না। একই সাথে এখানকার বিভিন্ন বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। নিত্যপণ্যের দাম ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।